পুরুষদের থেকে মহিলারা স্বাস্থ্যে পিছিয়ে, এমন নয় মহিলাদের কাঠামো কমজোরি, তবুও কখনো হরমোনে দোষারোপ, কখনো মনের দোহাই, আর কখনো ট্যাবুর পাকেচক্রে অমিল হয় সঠিক চিকিৎসা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এই জেন্ডার হেলথ গ্যাপ নিয়ে সরব। আজকে কলকাতার বাস্তব চিত্র কেমন? এই জেন্ডার হেলথ গ্যাপ তো চলতে দেওয়া যায় না, তাহলে সমাধানই বা কিভাবে? স্পষ্ট বিজ্ঞানসম্মত কিছু সলিউশনস আজকে। বাস্তব চিত্র। গত সপ্তাহে সুদেষ্ণা এসেছিল আমাদের ক্লিনিকে। চোখে তার জল। শুরু থেকে তার একটাই অভিযোগ, ডাক্তারবাবু, এর থেকে বোধহয় বেশি কোনো কঠিন অসুখ হলে অন্তত মানুষের কাছে এত জবাব দিতে হতো না। পিরিয়ডের সময় তলপেটে ব্যথা, আর বারবার সেই ব্যথা ফিরে আসা, এই নিয়ে সুদেষ্ণার নাস্তানাবুদ। সুদেষ্ণার এন্ডোমেট্রিওসিসের সমস্যা সবসময় আল্ট্রাসাউন্ডে ধরাও পড়ে না, তাই এভিডেন্সের অভাবে শ্বশুরবাড়িতে তো বটেও, অফিসে এখন তারা বলতে শুরু করেছে সুদেষ্ণার বোধহয় কোনো মানসিক সমস্যা। শুধু সাউথ কলকাতার বনেদি ঘরের লেখাপড়া জানা আধুনিকা মেয়ে সুদেষ্ণা নয়, প্রত্যন্ত উন্নয়নশীল দেশের গ্রাম থেকে শুরু করে ডেভেলপড কান্ট্রিগুলোর অত্যাধুনিক শহরের আধুনিকাদেরও একই সমস্যা ধ্বনিত প্রতিধ্বনিত হয়। একই বার্তা, মহিলাদের স্বাস্থ্য উপেক্ষিত। শুধু গাইনোকোলজিক্যাল সমস্যা নয়, যখন মহিলারা বুকে ব্যথা নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, তখন অনেক ক্ষেত্রেই ডাক্তারবাবুদের কাছে শুনতে হয় তাদের বুকে ব্যথাটা মানসিক, হিস্টেরিয়া। আড়ালে হার্টের সমস্যা লুকিয়ে থাকলেও চিকিৎসা ঠিকঠাক হয় না। এই তো গেল বুকে ব্যথার কথা। আর গাইনোকোলজিক্যাল সমস্যা, সেখানে বাস্তবটা তো আরও ভয়ঙ্কর। চিকিৎসা করাবেন কি? মহিলারা বেশিরভাগই জানেন না তাদের কোন গাইনোকোলজিক্যাল অর্গানের কি নাম। না পড়ানো হয় স্কুলে, না হয় কলেজে, না আলোচনা হয় ঘরোয়া আড্ডায়। ইউটেরাস আর সার্ভিক্সের তফাৎ থাকে অজানা। সিস্ট, পলিপ, ফাইব্রয়েড শরীরের কোথায় হয় তাও অজ্ঞাত। কানাডার গাইনোকোলজিস্ট ডক্টর জেন গান্টার তার ভ্যাজাইনা বাইবেল বলে বইয়ে এটাও দাবি করেছেন যে পুলিশ, এমনকি যারা কোর্টে কাজ করেন, তাদের মধ্যেও এটা স্পষ্ট নয় যে শরীরের কোন জায়গাটাকে বলা হয় ভ্যাজাইনা আর কোন জায়গাটাকে বলা হয় ভালভা। গণতন্ত্রের বাকি দুটো স্তম্ভ, মানে প্রেস বা মিডিয়া এবং এক্সিকিউটিভ বা ব্যুরোক্র্যাট, তারাই বা কতটা জানেন? শুধু ভারতবর্ষে নয়, সমস্যা রয়েছে ডেভেলপড কান্ট্রি আমেরিকাতেও। 2010 সালে টেলিভিশনের অ্যাড প্রত্যাহার করতে বাধ্য হয় স্যানিটারি ট্যাম্পনের কোটেক্স প্রস্তুতকারী সংস্থা কিম্বারলি ক্লার্ক, কারণ অ্যাডে উল্লেখ ছিল ভ্যাজাইনার কথার। প্রায় সবগুলো টেলিভিশন নেটওয়ার্ক এই অ্যাড ব্যান করে, অথচ সেই সময় টিভিতে রম রম করে চলছে ভায়াগ্রা, সিয়ালিস ইত্যাদি ওষুধের বিজ্ঞাপন, যা ছেলেদের ইরেকটাইল ডিসফাংশনে ট্রিটমেন্টে ব্যবহার হয়। টিভি, সমাজ মাধ্যম খুললেই প্রায়শই অর্ধনগ্ন ছেলে বা মেয়ের ছবি দেখা যায়, কিন্তু যেটা বলা যাবে না সেটা হলো মহিলাদের কোট আনকোট প্রাইভেট অর্গানের কথা। অথচ সমাজ মাধ্যম এবং টিভিতে মহিলাদের বডি পার্টের নাম নিয়ে সত্যি সত্যি অ্যানাটমিক অর্গানগুলোর নাম বলে জনসচেতনতামূলক বার্তা প্রকাশে বসে যায় বিধিনিষেধ। তাই মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত কি কি সমস্যা হতে পারে তা অনেক ক্ষেত্রেই মহিলারা জানেন না। কিছুদিন আগে ইংল্যান্ডে হওয়া এক ধরনের সমীক্ষায় প্রকাশ, গাইনোকোলজিক্যাল সমস্যা কি কি হয় আর কোথায় সেই সমস্যা হয় সে ব্যাপারে সম্যক ধারণা নেই 100 জনের মধ্যে 93 জনেরই। এই অ্যাপিলের গবেষণায় প্রকাশ, সমস্যা হলে ডাক্তারের কাছে যাবেন কি, নিজেরাই বুঝতে পারেন না যে কোন সমস্যাটা সমস্যা আর কোন সমস্যাটা তেমন সমস্যা নয়। মেনোপজের পরে ব্লিডিং যে নর্মাল নয়, কজনই বা সেটা বোঝেন? ব্যাপারটা যদি টিভির অ্যাডেই সীমাবদ্ধ থাকতো তাহলে কারোরই বলার কিছু ছিল না, কিন্তু এর সরাসরি নেতিবাচক প্রভাব এসে পড়েছে মহিলাদের জীবনযাত্রায়। তাদের আয়ু এবং বয়সকালে সুস্থতার উপর পড়ছে ডাইরেক্ট কোপ। আন্তর্জাতিক মহল কি বলছে? সম্প্রতি সুইজারল্যান্ডের ড্যাভোসে হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিংয়ে আলোচিত হয় জেন্ডার গ্যাপ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2016 জেন্ডার হেলথ গ্যাপ নিয়ে রিসার্চের ফলাফলের চোখ কপালে তুলে দেওয়ার মতো। ইউরোপকে আমরা সাধারণত আধুনিক দেশ বলেই মনে করি, অথচ ইউরোপীয় সমীক্ষায়ই দেখা যাচ্ছে মহিলারা পুরুষদের থেকে বেশি বছর বাঁচেন ঠিকই, কিন্তু জীবনের শেষ বছরগুলোতে তারা ছেলেদের তুলনায় অনেক বেশি ভোগেন। এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পোল্যান্ড, সব ইউরোপের বেশিরভাগ দেশেই।
তার কারণ মহিলারা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলেন না, চুপচাপ থাকেন আর ধরেই নেন যে তাদের প্রাইভেট পার্টের ব্যাপারে কথা বলাটা সত্যি সত্যিই অপরাধ। ছোটবেলা থেকেই তাদের এমনভাবে মানুষ করে তোলা হয় যেখানে কিছু একটা বলতে গেলেই সবাই বলেন চুপ চুপ আর বলিস না। এ শুধু ভারতবর্ষ, বাংলাদেশ, সৌদি আরবে নয়, তথাকথিত উন্নত দেশ যেখানে নাকি নারী স্বাধীনতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, সেখানেও একই সমস্যা। স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার এবং স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে হলেই যেটা সর্বপ্রথম দরকার তা হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা। কিন্তু যে সমস্যাগুলোর জন্য এই সচেতনতা, এই সমস্যাগুলো যদি উচ্চারণই না করা যায় তাহলে এর আদৌ প্রতিকার কি সম্ভব? মহিলাদের এই নীরবতার সুযোগেই মাথা তোলে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাবর্শনের উপর নিষেধাজ্ঞা। আমেরিকাতে তো বটেই, আমেরিকার যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সারা পৃথিবীতে মহিলাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কাজ করত, তাদের বাজেট থেকে তুলে নেওয়া হয় অ্যাবর্শনের জন্য সচেতনতা বাড়ানোর বরাদ্দ। আর ঠিক একইভাবে একই নিস্তব্ধতার সুযোগে কোস্টারিকাতে 12 বছর অ্যান্ড্রিয়ার উপরে তার বাবার ঘৃণ্যতম অপরাধের চিহ্ন অ্যান্ড্রিয়াকে বয়ে বেড়াতে হয়েছিল। সারা দেশ ঘুরেও সে পায়নি অ্যাবর্শনের সুযোগ। তাহলে আমরা কোথায়? সচেতনতার আশু প্রয়োজন। ভারতবর্ষের মতো দেশে সার্ভাইকাল ক্যান্সারে প্রতি ঘন্টায় 8 জন করে মহিলা মারা যাওয়ার পরেও 2007 সালে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হলেও তার 17 বছর পরেও ভারতবর্ষের বাচ্চা ছেলে মেয়েরা এখনো সরকারি কোষাগার থেকে এই ভ্যাকসিন নিতে অপারগ। অথচ উন্নত দেশে সার্ভাইকাল ক্যান্সার প্রায় আর শোনাই যায় না। সার্ভাইকাল ক্যান্সার বিরোধী ভ্যাকসিন নিতে প্রথম দিকে অনেক ভারতীয় গবেষণা রীতিমতো মুখ থুবড়ে পড়ে। শুধু গাইনোকোলজিক্যাল সমস্যাই নয়, মহিলাদের মানসিক কোনো সমস্যা হলে সেগুলোকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেন অনেকেই। আবার অনেক জরুরি মানসিক সমস্যাই হরমোন সংক্রান্ত বা মেনোপজের সাইড এফেক্ট ভেবে কার্পেটের তলায় লুকিয়ে দেওয়া হয় খুব সহজে। এই প্রসঙ্গে দেবুর মায়ের মানে কাকিমার কি অদ্ভুত সমস্যা হয়েছিল সেটা আমাদের ইউটিউবের সমীক্ষা ভুল মেনোপজে বলেছি, লিঙ্ক রইল নিচে। কিন্তু আর কতদিন? এবার কি ঘুরে দাঁড়াবার আবার সময় আসেনি? আর ঘুরে দাঁড়াতে হলে যেটা সর্বপ্রথম দরকার সেটা কোনো বিপ্লব বা কোনো সশস্ত্র সংগ্রাম নয়, সে পরিবর্তন আসতে পারে সোফায় বসে আপনার হাতের আঙ্গুলের খেলাতেও। জনসচেতনতার বার্তাগুলো আরো 10 জনের মধ্যে শেয়ার করে নেওয়ার মধ্যেই পৃথিবী পাল্টাচ্ছে এখন। সমাজ মাধ্যমের সুযোগে সচেতনতার ভিডিও বা মেসেজগুলো আপনি খুব অনায়াসেই অস্ট্রেলিয়া থেকে আমেরিকা যে কোনো কারোর কাছে পাঠিয়ে দিতে পারেন, শুধু আঙ্গুল দিয়ে শেয়ার বাটন প্রেস করে। হাঁচলে, কাশলে, হাসলে দুজনের মধ্যে একজন মহিলার মাঝে মাঝে ইউরিন লিক করে। প্রতি 10 জনের মধ্যে একজন মহিলার সেক্স করার সময় ব্যথা হয়, তবু মুখে বলতে পারেন না। পিরিয়ডের ব্যথায় কষ্ট পান, এন্ডোমেট্রিওসিসের জন্য তলপেটের ব্যথায় গুমড়ে গুমড়ে মরেন, কোমরে ব্যথা, ইউরিনের ইনফেকশন, এমনকি কনস্টিপেশনের প্রবলেমও অনেক সময় তারা মুখ ফুটে বলতে পারেন না। তাই আজ খুঁজে নেওয়া কিছু সমাধানের উপায়: 1. টক বিয়ন্ড ট্যাবু, 2. আয়রন ওভার গোল্ড, আর 3. জিম ওভার কিচেন। প্রথমত, টক বিয়ন্ড ট্যাবু। আর চুপ থাকা নয়, মনে রেখে উচ্চারণ করতে হবে, জানতে হবে শরীরের কোন গাইনোকোলজিক্যাল অর্গানের কি নাম আর সেখান থেকে কি সমস্যা হতে পারে। শুধু নিজে জানা নয়, অন্তত ঘরের বাচ্চাদেরও জানান। আপনার বাড়ির ছেলে, মেয়ে, বাবা, দাদা, ভাই, কাকা, জ্যাঠা সবাইকে জানান, লজ্জা না পেয়ে। ছেলেরা যখন একসাথে হয় তখন অনেকেই বলেন আমার প্রোস্টেটের এই সমস্যা, আমার হার্টের এই সমস্যা, এই সমস্যার জন্য ডাক্তারবাবু আমাকে এই ওষুধ দিয়েছেন। কিন্তু মহিলারা যখন আড্ডা দেন তখন কোনো মতেই তারা সহজে বলতে চান না তাদের কি গাইনোকোলজিক্যাল প্রবলেম। নিজেদের কিটি পার্টি বা আড্ডার সময় আনুষ্ঠানিকভাবে 10 থেকে 15 মিনিট সময় বরাদ্দ করুন, যাতে নিজেদের স্বাস্থ্য নিয়ে আপনারা খোলাখুলি কথা বলতে পারেন। ডাক্তার, হাসপাতালের লোক ডাকার দরকার নেই, নিজেরাই করতে পারবেন। শেয়ার করুন গত সপ্তাহে আপনার পড়া বা শেখা কোনো ভিডিও, কোনো ব্লগ পোস্ট বা কোনো ইনস্টা মেসেজ। তাতে শুধু আপনি নন, আপনার আশেপাশের বান্ধবীদেরও উপকার হবে। শুধু খেয়াল রাখুন সেই মেসেজে যেন কোনো ফোন নাম্বার না থাকে। ফোন নম্বর থাকা মানে সম্ভবত সেটা একটা বিজ্ঞাপন। মনে রাখবেন, যেখানে কথা শুরু সেখানে অসুখ মাথা নত করে। কারণ সচেতনতার মাধ্যমেই মানুষ জানতে পারে খুব প্রাথমিক সিমটম কি করে ধরা যায়,
কখন ডাক্তারবাবুর কাছে যেতে হবে আর কোন ডাক্তারবাবুর কাছেই বা যেতে হবে, কিভাবে সমাধান পেতে পারেন। শতাব্দী পুরনো ট্যাবুর জন্য বাধা না পড়ে থেকে মহিলাদের স্বাস্থ্যের জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিন সবার মধ্যে। উৎসাহ খুব বেশি থাকলে নিরপেক্ষ সোর্স থেকে পড়াশুনো করে অ্যাক্টিভভাবে সেই বার্তা তৈরি করুন, লিখুন, ছড়িয়ে দিন। আর যদি ততটা ইচ্ছে না হয় তাহলে অন্তত যে বার্তা মহিলাদের কাজে আসতে পারে সেটা অন্তত শেয়ার করুন, একজনকে নয় 10 জনকে। আর তাকেও বলুন আরও বাকিদের মধ্যে শেয়ার করতে। নিরপেক্ষ তথ্য উন্নতি করবে আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য। 2. আয়রন ওভার গোল্ড। মহিলাদের জীবনে সোনার থেকেও বেশি দামি লোহা। মনে রাখা দরকার, জীবনের বেশিরভাগ সময়টাতেই তারা প্রতি মাসে বেশ কিছু রক্ত হারাচ্ছেন। হয় পিরিয়ড হচ্ছে, অথবা তারা প্রেগন্যান্ট, কিংবা তারা ব্রেস্ট ফিডিং করছেন। প্রথম 50 বছরে মহিলাদের শরীরে দরকার বাড়তি আয়রন। আগেকার দিনে মহিলাদের সোনা দানা দিয়ে মুড়ে শ্বশুরবাড়ি পাঠানো হতো। নিছক সাজগোজ, নাকি শ্বশুরবাড়িতে বউয়ের মূল্য বাড়ানো? জানি না আমি উত্তর। নাকি যাতে বিয়ে না টিকলে সেই গয়না দিয়ে সে অন্তত নিজের পায়ে ভবিষ্যতে দাঁড়াতে পারে? বলাই বাহুল্য, শিক্ষিত সমাজে আজকাল সে সমস্ত দিন অতীত। শরীরে যথেষ্ট আয়রন থাকলে ইন্টেলিজেন্স বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি বাড়ে এনার্জি, পড়াশোনা, খেলাধুলা, এক্সারসাইজ, এমনকি অফিসের কাজেও বাড়বে মনোযোগ। সবই রিসার্চ বলছে। শুধু লোহা নয়, বলা উচিত মহিলাদের জন্য ক্যালসিয়ামের কথাও। বিবর্তন বলুন বা ভগবান, মহিলাদের যেভাবে তৈরি করা হয়েছে সেই কারণে মহিলাদের ক্যালসিয়ামের একটা ঘাটতি হয়। ট্যাবলেট, সিরাপ গিলে সেই ক্যালসিয়ামের সাথে লড়াই করে হাড়কে ভালো রাখা সম্ভব নয়। তার জন্য খাবারে চাই বাড়তি ন্যাচারাল ক্যালসিয়াম। ভিটামিন ডি যেন সরাসরি রোদ থেকে আসে। ট্যাবলেট ক্যাপসুলের ভিটামিন খাওয়ার চেষ্টা করলে, যথেষ্ট এক্সারসাইজ না করলে সেসব বেরিয়ে যায় শরীর থেকে। ভালো থাকতে গেলে ছড়াতে হবে ঘাম। আর 3 নম্বর, জিম ওভার কিচেন। রান্নাঘরে সারা জীবন কাটানো নয়। ঘরকন্যার কাজ করে ক্লান্ত হয়ে গেছি, এই যুক্তি আর চলে না। ডেল কার্নেগি বলেছেন যে আমাদের ক্লান্তির বেশিরভাগটাই আসে ফ্রাস্ট্রেশন থেকে। সুতরাং রান্নাঘরে কাজ করতে করতে অনেক কাজ করে ফেলেছি, আর নিজের জন্য দেওয়ার সময় নেই, কি করেই বা আর শরীর চর্চা করব? বাড়ির বাইরে কি করে বা হাঁটবো? এই ধরনের অজুহাত বন্ধ করতে হবে। বাড়ির বাইরে গিয়ে নিয়মিত হাঁটাচলা না করলে সেই ক্যালসিয়ামের অসুবিধেতেই মহিলাদের হাড়ের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে শুরু করবে। শুরু হবে হাঁটু, কোমরে ব্যথা, আর ঠিক তারপরই মাথায় আসবে এক ভয়ঙ্কর ভুল ভাবনা। মন বলবে যেদিন হাঁটু ভালো হবে সেদিন হাঁটবো। ব্যাস, পড়ে যাবেন ফাঁদে। কারণ নিয়মিত না হাঁটলে হাঁটুর ব্যথা দিনকে দিন আরও খারাপ হতে থাকবে। আজ থেকেই জীবন পণ করে শুরু করুন ঘাম ঝরানো। 3 থেকে 4 ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ। বিশেষ অনুষ্ঠান এবং উইকেন্ড ছাড়া রকমারি আইটেম দিয়ে খাওয়ার অভ্যাস বন্ধ করুন, যাতে এক পদে খাওয়া শেষ হয়। সত্যি কথা বলতে, আপনি 3 দিন আগে কি খেয়েছিলেন আজ জিজ্ঞাসা করলেও হয়তো আপনি মনে করতে পারবেন না। তাই রান্নাঘরে কম সময় থাকা প্র্যাকটিস করতে হবে। বাকি সময়টা দিতে হবে নিজের চরকায় তেল দেবার জন্য। আর সেটা যদি না হয় তাহলে যেদিন অসুস্থ হয়ে পড়বেন সেদিন এই বাড়ির লোকেদেরই সব থেকে বেশি সাইড এফেক্ট ভুগতে হবে। তাই সময় থাকতে রান্নাঘরের সময় কম করুন। নিজের স্বাস্থ্য নিজের দায়িত্ব, কথা বুঝতে শিখুন। যে কথাগুলো বলতে এতদিন অস্বস্তি হতো তাকে স্বস্তিতে পরিণত করুন। সময় এসেছে নিজের কথা নিজে বলার, আর বলিষ্ঠভাবে জনসচেতনতার মাধ্যমে নিজেকে ছড়িয়ে দেওয়ার। কমিয়ে দিন জেন্ডার গ্যাপ। আজকে এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে আরও নতুন এক সমীক্ষা নিয়ে। ভালো থাকবেন।